হ্যালো চিলড্রেন, আমরা এখন আছি বাংলা ক্লাসে। আজকে আমি তোমাদের ইলিয়াসের দু একটি প্রশ্ন আলোচনা করব, বিশ্লেষণ করব। তোমরা ভিডিওটা ভালো করে শোনো। আশা করি যে প্রশ্নগুলি বিশ্লেষণ করব, এই প্রশ্নগুলির ভালোভাবে শুনলে পরেই তোমাদের কাছে এই গল্পের বাকি প্রশ্নগুলোর উত্তরও খুব সহজভাবেই তোমরা লিখতে পারবে বা বুঝে উঠতে পারবে। এটা একটু শোনাও। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে আমরা চলো ইলিয়াসের একটা দুটো প্রশ্ন, বিশেষ করে যে প্রশ্নগুলো ওভারঅল খুব ইম্পর্ট্যান্ট, এবং এই প্রশ্নগুলো জানলে বা প্রশ্নগুলোর আলোচনার মাধ্যমে তোমরা ইলিয়াস গল্পটি আরেকবার থরলি সারাংশ সহ বুঝে উঠতে পারবে। আজকে আমরা প্রথম যে প্রশ্নটি আলোচনা করব সেটি হচ্ছে একটি বোধ পরীক্ষণের প্রশ্ন। অর্থাৎ তোমরা জানো যে প্রশ্ন চার রকমের ধরনের হচ্ছে। একটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যার প্রশ্নমান 1। আরেকটা থাকে সংক্ষিপ্ত প্রশ্ন, যার প্রশ্নমান 2। তারপর থাকছে রচনাধর্মী প্রশ্ন এবং বোধ সংরক্ষণের প্রশ্ন। রচনাধর্মী প্রশ্ন ধরো বলা হলো যে ইলিয়াস গল্পতে যে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল, কেন ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। হ্যাঁ, তারপর ধরো অতিথিরা হেসে উঠল, কেন অতিথিরা হেসে উঠল। আর আমরা যখন কোনো রকম রচনাধর্মী প্রশ্ন পড়ি তখন সেটা কিন্তু পুরোপুরি ডাইরেক্ট প্রশ্ন, অর্থাৎ কোনো বইয়ের কোনো লাইন দিয়ে বলতেই পারে যে এর তাৎপর্য বিশ্লেষণ করো। এবার আর বোধ পরীক্ষণ যে প্রশ্নগুলো, সেগুলো ডাইরেক্টলি তোমাদের লাইন তুলে প্রশ্ন আসে। আজকে যে প্রশ্নটা আমরা প্রথম পড়ব সেটি হচ্ছে নাম ইলিয়াস। নামটা হয়তো আপনারা শুনে থাকবেন, এই লাইনটা ধরো তুলে দিলাম, নাম ইলিয়াস। নামটা হয়তো আপনারা শুনে থাকবেন। কোন রচনার অংশ? ইলিয়াসকে, তার সম্পর্কে যা জানো লেখো। অর্থাৎ এই প্রশ্নটা আলোচনা করলে ইলিয়াস গল্পটি কিন্তু আরেকবার আমাদের ছোট্ট করে রিভিশনও হয়ে যাবে। আজকে আমরা যে 2-4টে প্রশ্ন আলোচনা করব প্রথমে। তাহলে কি হবে যে আলোচ্য অংশটি লিও টলস্টয়ের লেখা ইলিয়াস গল্প থেকে নেওয়া হয়েছে। ইলিয়াস আলোচ্য গল্পের কেন্দ্রীয় চরিত্র। উফা প্রদেশে তার বাস। পিতার মৃত্যুকালে, অর্থাৎ ইলিয়াসের পিতার যখন মৃত্যু হয়েছিল, সেই সময় ইলিয়াস ছিলেন খুবই সামান্য মধ্যবিত্ত মানুষ। সামান্য কিছু গবাদি পশু ছিল তার। তখন তিনি সেগুলো রক্ষণাবেক্ষণ করতেন। পরবর্তীকালে প্রচণ্ড পরিশ্রম করে তিনি ভাগ্যের বদল ঘটান। তখন তার ছিল 200 ঘোড়া, 150 গরু মোষ এবং 1200 ভেড়া। ভাড়াটে মজুরেরা গবাদি পশুর পরিচর্যা করত। দুধ দোয়া থেকে কুমিশ বানানো, মাখন, পনির ইত্যাদি সবই ভাড়াটে মজুরেরা তৈরি করত। ইলিয়াসের সংসার জীবন ছিল পূর্ণতায় ভরা। 3 সন্তান, 2 পুত্র এবং 1 কন্যা। কিন্তু তারা কেউই ইলিয়াসের অনুগত ছিল না। তারা বিলাসী এবং উচ্ছৃঙ্খল ছিল। বড় ছেলেটি একদা এক মারামারিতে জড়িয়ে যায় এবং তাতে করে তার মৃত্যু হয়। বড় ছেলেটি একদা এক মারামারিতে জড়িয়ে যায় এবং তাতে করে তার মৃত্যু হয়েছিল। এই যে বড় ছেলেটি মারামারিতে জড়িয়ে যাওয়া মৃত্যু হওয়ার পর ইলিয়াসের ছোট যে পুত্র ছিল, সে ইলিয়াসের অমতে একটি অত্যন্ত ঝগড়ুটে মেয়েকে বিয়ে করেছিল। তাতে করে ইলিয়াস বিরক্ত হয়ে তাকে কিছু সম্পত্তি দিয়ে তাকে বাড়ি থেকে বিতাড়িত করে দিয়েছিল। ব্যক্তিগত জীবনে এরপরে ইলিয়াসের জীবনে নেমে আসে
অর্থনৈতিক বিপর্যয়। কেন না দুর্ভিক্ষ, মড়ক লেগে গরু ভেড়াগুলো মারা যায়, ভালো ঘোড়াগুলো চুরি হয়, ইলিয়াস ধীরে ধীরে সর্বশান্ত হয়ে যায়। এমত অবস্থায় প্রতিবেশী মোহাম্মদ শাহ তাদের আশ্রয় দেন ইলিয়াস এবং ইলিয়াসের স্ত্রীকে। সেখানে তারা ভাড়াটে মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করত। তবে দুর্ভাগ্যের অন্ধকারে বেষ্টিত হয়েও কিন্তু ইলিয়াস তার মানসিক স্থিতি হারাননি, বরং এই সাধারণ জীবনযাপনের মধ্যেই তিনি প্রকৃত সুখ পান ঈশ্বর চিন্তার অবকাশ। ঈশ্বরের চিন্তায় তিনি নিজের জীবনকে উৎসর্গ করেন। এইভাবেই ইলিয়াস গল্পের মাধ্যমে আমরা ঈশ্বরের মাধ্যমে বা ঈশ্বর চিন্তার দ্বারা জীবনের পরমার্থকে পাওয়ার যে শিক্ষা লাভ করি সেটি কিন্তু ইলিয়াস গল্প থেকেই আমরা পাই। এবার বলছে ইলিয়াসের গল্পটি যদি আমরা বিশ্লেষণ করি, শেষের দিকে একটা লাইন পাবো যে এটি খুব জ্ঞানের কথা। জাস্ট এই লাইনটা। বক্তাকে জ্ঞানের কথাটি কি বলেছিল, জ্ঞানের কথাটি কি ছিল? মনে আছে জ্ঞানের কথাটি কে বলেছিলেন? ওই যে মোহাম্মদ স্যার বাড়িতে যে অতিথিরা এসেছিলেন তাদের মধ্যে একজন মোল্লা ছিলেন, তিনি বলেছিলেন যে এটি খুব জ্ঞানের কথা। তাহলে আমরা এটি খুব জ্ঞানের কথা, বক্তাকে জ্ঞানের কথাটি কে বলেছিলেন, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই তো 1+1+3 এরকম কোনো প্রশ্ন আসলে প্রথমেই আমরা কি বলবো যে এখানে কিন্তু তোমাদের লেখকের নাম বা কোন অংশ থেকে নেওয়া উল্লেখ করতে বলেনি, কিন্তু তৎসত্ত্বেও কিন্তু আমাদের কোন গল্প থেকে নেওয়া এবং গল্পের যে নাম সেটা উল্লেখ করাটা বাঞ্ছনীয়। তাহলে আমরা লিখব লিও টলস্টয়ের লেখা ইলিয়াস গল্পে আদর্শ অংশে বা আলোচ্য অংশে এই বক্তব্যটির বা লিও টলস্টয়ের লেখা ইলিয়াস গল্পে আলোচ্য বক্তব্যটির বক্তা হচ্ছে জনৈক মোল্লা। এবার বলছে জ্ঞানের কথাটি কে বলেছিলেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জ্ঞানের কথাটি কে বলেছিলেন। কি লিখব? জ্ঞানের কথাটি বলেছিলেন এই গল্পের বা ইলিয়াস গল্পের যে মেইন, অর্থাৎ ইলিয়াস গল্পের প্রধান চরিত্র ইলিয়াস স্বয়ং, তিনি বলেছিলেন জ্ঞানের কথাটি। তারপরে বলছে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে উক্তিটির তাৎপর্য যখন বিশ্লেষণ করব, আমরা উক্তিটিতে ডাইরেক্ট চলে যাব ঠিকই, কিন্তু তার আগে সামান্য হলেও কিন্তু আমরা একটু প্রসঙ্গ উল্লেখ করব। মোহাম্মদ শাহের বাড়িতে আগত অতিথিবৃন্দ তারা ইলিয়াসের জীবনের বিস্ময়কর কাহিনী শুনেছিলেন। তারা জেনে অবাক হয়েছিলেন যে নিজের অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস সামান্য থেকে অসামান্যে, অর্থাৎ সামান্য পরিস্থিতি থেকে তিনি কিন্তু খুবই ধনী হয়েছিলেন। ইলিয়াস দম্পতি তাদের বর্তমানহীন অবস্থাতেও তারা কিন্তু সুখী ছিলেন, বরং পূর্বের সমৃদ্ধশালী জীবনে কাকে প্রকৃত সুখ বলে সেটা তাদের জানা হয়নি। বর্তমানে ইলিয়াস দম্পতি সর্বশান্ত হয়ে মোহাম্মদ শাহের বাড়িতে মুটে মজুরের মতো রয়েছে। এতে করেও কিন্তু তারা তাদের স্থিতাবস্থা হারায়নি, বরঞ্চ তাদের বর্তমানে কোনো পিছু টান নেই। বর্তমানে তাদের সারা দিন যে তাদের সম্পত্তির জন্য দেখাশোনা বা সেটা নিয়ে চিন্তার কিছু নেই। তাদের আছে অখণ্ড অবসর, যতক্ষণ তারা কাজ করে বাকি সময়টা তাদের আছে অখণ্ড অবসর, এবং এই অবসরের মধ্যে তাদের আছে ঈশ্বর চিন্তারও প্রচুর সময়। এখন তাদের একমাত্র কাজ হচ্ছে প্রভুর সেবা করা বা ঈশ্বর আরাধনা করা। এরা এখন চাইলেই খাবার এবং কুমিষ পান, প্রাণ ভরে ঈশ্বরের উপাসনা করেন। ইলিয়াসের মতে ঈশ্বর এই দুঃখের সাধনার মধ্যে দিয়ে
প্রকৃত সত্যটি তাদের কাছে তুলে ধরেছে। ইলিয়াসের মতে প্রকৃত সুখ ঈশ্বর চিন্তার মধ্যেই নিহিত আছে, পার্থিব সম্পদে সেটা নেই। ইলিয়াসের এই উপলব্ধিকেই মোহাম্মদ শাহের বাড়িতে আগত জনৈক মোল্লা জ্ঞানের কথা বলে মনে করেছিলেন। তাহলে এই হচ্ছে আমরা কিছু যে ইলিয়াসের গল্প থেকে আমরা যে মূল কিছু আলোচনা করব সেগুলো হচ্ছে এই, এবং এই আলোচনাগুলো করলে পরে আশা করি ইলিয়াসের গল্পের প্রশ্নের উত্তরে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এরপর আমরা একটু দেখি ইলিয়াসের গল্পে প্রশ্নোত্তর অর্থাৎ আমাদের যে পাঠ্যাংশের যে ব্যাকরণ আছে সেগুলো কি আছে। ইলিয়াসের গল্পে প্রথমে যে পাঠ্যাংশের ব্যাকরণ আছে তার মধ্যে রয়েছে সন্ধি। এই সন্ধিগুলো তোমাদের প্রথম সন্ধি হচ্ছে পারাপার, পার যুক্ত অপার, পারাপার, পার যুক্ত অপার, পারাপার। হলাহল শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো হলা হল যুক্ত অহল, হলাহল, হল যুক্ত অহল, তাকে হচ্ছে হলাহল। নিচের প্রদত্ত বাক্য সম্পর্কিত প্রত্যেকটি প্রশ্নের সাথে 3টি করে উত্তর রয়েছে। এখানে তোমাদের বাক্য পরিবর্তনের রূপ রয়েছে। যদিও তোমরা বাক্য পরিবর্তনে ভাবানুসারে বাক্যই তোমাদের সিলেবাসে রয়েছে, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য নেই, এটা তোমাদের ক্লাস 10-এর সিলেবাসে রয়েছে। সুতরাং সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি কোনটা হবে, বাট এটা আপাতত করার এই সরল জটিল যৌগিক হলে এই মুহূর্তে ওটা না প্র্যাকটিস করলেও চলবে। তবে আমি যখন পাঠ্যাংশের ব্যাকরণ শুরু করেছি তাহলে আমি একটু আলোচনা করে দিই। প্রথমটা কি আছে, খেয়া পারাপার করে নদীর স্রোতে, না এটা তো বোধহয় দিয়েছি, 1 সেকেন্ড, সর্বহারা হয় কার সুখে। আচ্ছা, পাঠ্যাংশের ব্যাকরণে তাহলে আমরা ইলিয়াসের গল্পে আমরা প্রথমে দেখছি কিছু সন্ধি বিচ্ছেদ আছে। তোমাদের সন্ধি বিচ্ছেদে শুধুমাত্র স্বরসন্ধি আছে, ব্যঞ্জন সন্ধি কিন্তু নেই এবং বিসর্গ সন্ধিও নেই। এই যেই স্বরসন্ধি তোমাদের আছে, এই স্বরসন্ধি তোমাদের ক্লাস 10-এ অর্থাৎ 10-এ গিয়ে তোমাদের স্বরসন্ধি না থেকে, স্বরসন্ধি তোমাদের 9 পর্যন্তই আছে, ক্লাস 10-এ গিয়ে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। তাহলে আমরা দেখছি স্বরসন্ধি। তাহলে আমরা কিছু সন্ধি বিচ্ছেদ যেটা ইলিয়াসের গল্প থেকে খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদের একটু বলে দিচ্ছি, তোমরা যদি পারো তাহলে একটু খাতায় লিখে নাও। এর মধ্যে সন্ধি বিচ্ছেদ প্রথমটি যেরকম উন্নতি, উৎ যুক্ত নতি, উন্নতি। দূরান্তর, দূর যুক্ত অন্তর, দূরান্তর। উৎ যুক্ত নতি, উন্নতি। অর্থাৎ প্রথমটা যেটা আছে তোমাদের দেখো, প্রথমটা আছে যে সন্ধি বিচ্ছেদ করো, উৎ যুক্ত নতি, এটা হবে উন্নতি। পরেরটা আছে দেখো দূরান্তর, পরেরটা কি আছে দূরান্তর, দূরান্তর কি হবে দূর যুক্ত অন্তর, দূরান্তর। তারপরে আছে দুর্ভিক্ষ, দুঃ যুক্ত ভিক্ষ, দুর্ভিক্ষ। তারপর বলছে নমঃ যুক্ত কার, সন্ধিবদ্ধ পথটি হবে নমস্কার, নমঃ যুক্ত কার, সন্ধিবদ্ধ পথটি হবে নমস্কার। দুঃ যুক্ত অবস্থার, সন্ধিবদ্ধ পথটি হবে দুরাবস্থার। দুশ্চিন্তা, দুঃ যুক্ত চিন্তা, দুশ্চিন্তা। এবার পরিযক্ত অন্ত, সন্ধিবদ্ধ পথটি হবে পরিযক্ত অন্ত, পরন্ত। সুযুক্ত আগত, স্বাগত। স্বযুক্ত ইচ্ছা, স্বেচ্ছা। স্বযুক্ত ইচ্ছা, স্বেচ্ছা। তাহলে এই হচ্ছে তোমাদের সন্ধি এখানকার। এরপর যেটা রয়েছে প্রত্যেকটা বাক্যর সঙ্গে
তিনটি করে উত্তর রয়েছে। যেমন ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। এটি কি বাক্য হবে? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। কিন্তু তোমাদের যেহেতু এখন বাক্য সরল জটিল বাক্যটা নেই, সুতরাং এটা এবং পরেরটাও করার দরকার নেই। তার পরিবর্তে আমরা ভাবানুসারে যে বাক্যগুলি সেগুলো করব। যেমন রয়েছে কোনো কিছুর অভাব নেই। এই বাক্যটিকে যদি আমরা অস্তর্থক বাক্য করি তাহলে কি হবে? তাহলে হবে যে সব কিছুই আছে। কোনো কিছুর অভাব নেই মানে সব কিছুর ব্যবস্থা আছে বা সব কিছুই আছে। পরেরটা হচ্ছে সে নিজে ধনীও নয় গরিবও নয়। এই বাক্যটি কি বাক্য হবে? সে নিজে ধনীও নয় গরিবও নয়। তাহলে এই বাক্যটি হবে নস্তর্থক বাক্য, মানে শেষে না আছে। অথচ আজ তার কিছুই নেই। এই বাক্যটি অস্তর্থক বাক্যে হলে কি হবে? আজ সে নিঃস্ব। আজ সে নিঃস্ব, তার মানে আজ তার কিছুই নেই। ইলিয়াস যা বলল সেটা সবটাই পবিত্র গ্রন্থে লেখা আছে। এটা হবে যৌগিক বাক্য। যদিও তোমাদের এই যৌগিক বাক্য জটিল বাক্য নেই, কিন্তু এটা হবে যৌগিক বাক্য। আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। এটা অস্তর্থক বাক্যে পরিণত করলে হবে আমার সব খুব অশান্তি ছিল। তারপরে হবে কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে। এই বাক্যটি হবে জটিল বাক্য, প্রশ্নবোধক না যৌগিক? এটি হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় নেই। এটি কী রকম বাক্য? প্রশ্নবোধক বাক্য না অনুজ্ঞাসূচক বাক্য বা না বিস্ময়বোধক বাক্য? এটি হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। বাবাই একবার এদিকে এসো তো। এটি কী বা সূচক বাক্য? এটিও হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। নিচে প্রদত্ত সমার্থক শব্দটিতে প্রত্যেকটি প্রশ্নের থেকে 3টি করে উত্তর দাও। মজুর শব্দটির সমার্থক হবে মুটে। তামাশা শব্দটির সমার্থক হবে মজা। ঈর্ষা শব্দটির সমার্থক হবে হিংসা। বিশেষত্ব শব্দটির সমার্থক হবে বৈশিষ্ট্য। ফুর্তি শব্দটির সমার্থক হবে আনন্দ। তাহলে আমরা আজকে ইলিয়াস গল্পের একটি প্রশ্ন আলোচনা করলাম এবং তার সাথে সাথে যেটা করলাম সেটা হচ্ছে ইলিয়াস গল্পের আমরা যে আমাদের পাঠ্যাংশের ব্যাকরণ আছে সেটাও পড়লাম। তাও আরেকবার আমি বলে দিই, তোমাদের পাঠ্যাংশের ব্যাকরণে অনেক ক্ষেত্রে দেখবে সরল জটিল যৌগিক বাক্যর ব্যাপার থাকে। যেহেতু এটা ক্লাস 10-এর সিলেবাস, সেহেতু এটা না পড়লেও চলবে। তার পরিবর্তে যেটা সন্ধি এবং পথ পরিবর্তন, বিপরীত শব্দ, লিঙ্গান্তর, এগুলো যদি সিলেবাসে সেই অর্থে নাও থাকে সেগুলো কিন্তু মাঝে মাঝে চলে আসতে পারে। অ্যাকচুয়ালি পথ পরিবর্তন, বিপরীত শব্দ, লিঙ্গান্তর তোমরা মোটামুটি 5 থেকে করে আসছো। সুতরাং এতে করে আশা করি কোনো রকম অসুবিধা হবার কথা নয়। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ইলিয়াস গল্প থেকে তো প্রশ্ন উত্তর মোটামুটি আমাদের হয়ে গেল। এবার এই প্রশ্ন উত্তর হওয়ার পর আমরা ইলিয়াস গল্পের পর আমাদের কিন্তু আর একটা কবিতা বাকি থাকলো। সেই কবিতাটা আমি তোমাদের পরে পড়াবো। তা আজকে আমরা ওই যে আমাদের মাটির ভেপুর থেকে যে তোমার অলরেডি 5টা চ্যাপ্টার আমরা পড়ে ফেলেছি, তার মধ্যে থেকে এবার নেক্সট যে চ্যাপ্টার অর্থাৎ গুরুমশাই চ্যাপ্টারটা আমরা পরের দিন শুরু করব। এরপর আমরা পরের দিন শুরু করব একটা রাইটিং স্কিলের একটা জিনিস, সেটা হচ্ছে নির্মিতি বিভাগের বা রাইটিং স্কিলের আমরা প্রতিবেদন শুরু করব। তোমাদের কিন্তু হাফ ইয়ারলি সিলেবাসের বাকি আছে প্রতিবেদন, বিজ্ঞপ্তি, একটা আছে রাইটিং স্কিলের আছে প্রতিবেদন এবং বিজ্ঞপ্তি, ব্যাকরণের একটা চ্যাপ্টারই বাকি আছে সমাস, এবং একটা কবিতা বাকি আছে। এই 3টে হলেই কিন্তু তোমাদের হাফ ইয়ারলি চ্যাপ্টার হয়ে যাবে। আমাদের ইলিয়াস অব্দি গল্প হয়ে গেল। আমি এরপর কিন্তু অর্থাৎ কালকে থেকে শুরু করব
আমাদের নতুন রাইটিং স্কিল, এখন আমি রাইটিং স্কিল যেটা ধরে নিই, প্রতিবেদন এবং বিজ্ঞপ্তি লেখা। কালকে আমি তোমাদের প্রতিবেদন লেখানো শুরু করব। আর তার আগে আরেকবার বলে দিচ্ছি, আমাটির ভেপুর প্রথম 4টে চ্যাপ্টার হয়ে গেছে কিন্তু উইথ কোয়েশ্চেন অ্যান্সার। 5 নম্বর চ্যাপ্টারটা আমি তোমাদের পড়িয়ে দিয়েছি। 6 নম্বর চ্যাপ্টারটা পড়ানো হয়ে গেলে পরে তবে আমি 5 আর 6-এর এই দুটোর চ্যাপ্টারের প্রশ্নের উত্তর লিখে পাঠিয়ে দেব। তাহলে আজকে এই পর্যন্তই। ইলিয়াস গল্পটা আমি তোমাদের ছবিটা তুলে টোটাল গল্পটা পাঠিয়ে দিয়েছি, ভালো করে রিডিং পড়ো। আর কিছু সম্ভাব্য প্রশ্নাবলী আমি ইলিয়াস গল্প থেকে তোমাদের অবশ্যই পাঠিয়ে দেবো।